সকাল থেকে রাত অবধি গৃহিণীদের যেন কাজের কোনো শেষ নেই। যাদের ঘরে থাকে ছোট একটা বাচ্চা যে হাঁটতে পারে, সবকিছু ধরতে পারে, ফেলতে পারে, তাদের ঘরের অবস্থা যে কী হয় তা কিন্তু আর বলার কোনো অপেক্ষা রাখে না। একদিক থেকে গুছিয়ে যায় আর একদিক থেকে কিন্তু সে সব নোংরা করে ফেলে, এটা ফেলে সেটা ফেলে, সব কিছু গোছাতে গোছাতেই কিন্তু দিন পার হয়ে যায়। তার মধ্যে কিন্তু আবার থাকে রান্নাবাড়া, টাইম টু টাইম খাবার দাবার, সব কিছু মিলিয়ে যেন কাজের কোনো শেষ হয় না। ঘুমোতে যাওয়ার আগ পর্যন্তই কিন্তু কাজ করতে হয়। আসসালামু আলাইকুম, চলে আসছে আরও একটু নতুন ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও কিন্তু ভালো আছি। সকালবেলা উঠে বিছানার এই অবস্থা, আমি কিন্তু ঘুম থেকে উঠেই সাথে সাথে বিছানাটা গোছাতে পারি না। দেখা যায় আমার ছেলে একদমই সাথে সাথে উঠে যায়, তো আমি বিছানা এরকম এলোমেলো রেখেই ওকে আগে ফ্রেশ করিয়ে নেই, তারপরে খাবার দেই। কারণ কাজে যদি একবার হাত দেওয়া হয় তাহলে কিন্তু ওর খাবার খাওয়াতে আর কি লেট হয়ে যায়। তো এর জন্য হচ্ছে আমি সবসময় আগে সকালবেলা ওকে ফ্রেশ করিয়ে নাস্তা দিয়ে তারপরে হচ্ছে আমি আমার কাজে হাত দেই। ওর বাবা যেহেতু সকালবেলা বাসায় থাকে, নাস্তা করে, তো তার খাবারটাকেও আগে রেডি করে দিয়ে তারপরে হচ্ছে আমি বাসার যত কাজ আছে সব কাজে হাত দেই। তো কাজের শুরুটা আমি সবসময় বিছানা থেকেই শুরু করি, কারণ হচ্ছে যদি বিছানার চাদরটা গোছগাছ থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু ঘরটা সম্পূর্ণই গোছগাছ লাগে। তো আমি সবসময় তোশকের উপরে এক্সট্রা একটা চাদর দিয়ে রাখি পুরানো, যেহেতু আমার ছোট বাচ্চা অনেক সময় অনেক কিছু ফেলে, তো সেটা ডিরেক্ট তোশকে যাতে না লাগে, তো এর জন্য একটা এক্সট্রা চাদর রেখে দেই। আর এর উপরে হচ্ছে আমি আবার একটা চাদর বিছিয়ে নিলাম। বাচ্চা থাকলে দেখা যায় 2 দিন পর পরই কিন্তু চাদর পাল্টানো লাগে। একটা চাদর 3-4 দিন কোনোভাবেই কিন্তু রাখা যায় না। সব কিছু বিছানায় নিয়ে আসে, কেয়ার করার আছে, বাচ্চার মায়েদের একটু কাজ বেশিই করতে হয়। বিছানাটা যখন আমি গুছাই তার আশেপাশে থাকা ছোট ছোট ফার্নিচারগুলোকেও কিন্তু আমি প্রতিদিনই একটু মুছে নেওয়ার চেষ্টা করি। এতে করে কিন্তু আর বেশি ধুলাবালু জমতে পারে না। প্রতিদিনেরটা যদি প্রতিদিন মুছে নেওয়া হয় তাহলে দেখা যায় একবারে কষ্টটাও কম হয়। তো এর জন্য যদি একটু সময় থাকে তাহলে আমি একটু সময় নিয়ে মোছামুছি করার চেষ্টা করি। আমার বেডরুমটা অনেক বেশি ছোট, তাই বেশি ফার্নিচার রাখা যায়নি এখানে। শুধু একটা খাট, পড়ার টেবিল আর কর্নারে একটা র্যাক রাখা হয়েছে, যেখানে আমি আমার নামাজের সব কিছু রেখে দেই। আমার এই ছোট বাসার মধ্যে আমার সবথেকে পছন্দের জায়গা হচ্ছে এটা। এখানে আমি প্রতিদিন অল্প কিছুক্ষণ সময় হলেও বসে সময় কাটাই, বই পড়ি বা কিছু না কিছু কাজবাজ করি এইখানে বসেই। কারণ এই জায়গাটা আমার কেন জানি না অনেক বেশি ভালো লাগে। তো এর জন্য এই জায়গাটাকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। বেডরুমটা যদি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু মনটা অনেক বেশি শান্তি লাগে। আর কেন জানি না ঘর যদি এলোমেলো থাকে আমার রান্না করতেও ভালো লাগে না। আর যখন দেখা যায় ঘরদোর একদমই এলোমেলো থাকে, তখন যদি অনেক বেশি পড়াশোনার চাপও থাকে, পরীক্ষাও থাকে, তাহলে আমার একদমই পড়ার টেবিলে মন বসে না। আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে হচ্ছে পড়তে বসি, তখন দেখা যায় আর পড়ার একদমই সময় পাই না। এর জন্য আমি সাদের বাবার কাছে যে কত বকা খাই কি আর বলবো। তো যাই হোক, এটা হচ্ছে গৃহিণীদের স্বভাব। এটা আসলে আমি বলবো খারাপ না, ভালো। সব কিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার মন মানসিকতা থাকাটাও ভালো। কিন্তু দেখা যায় সবসময় আমি এরকম গুছিয়ে রাখতেও পারি না আমার বাচ্চার জন্য। কাজ করতে করতে অনেক সময় আবার মনেও চায় না যে এখন উঠে আবার একটু কাজ করি, তখন একটু শুয়ে থাকতে ইচ্ছা করে। ক্লান্তি তো আসবেই, যেহেতু মানুষের শরীরে কিন্তু ক্লান্তিটাও থাকবে। আর তাছাড়া যে শুধু ঘরের কাজ করতে হয় বিষয়টা তো এমনও না। ছোট বাচ্চা, ওর টেক কেয়ার করতে হয়, ওর বাবা সবসময় বাসায় থাকে। তার যেহেতু অনলাইন বিজনেস, সে সবসময় বাসায় থাকে। তো ঘরের কর্তারা যদি বাসায় থাকে তাহলে কিন্তু গৃহিণীদের একটু কাজ বেশিই থাকে। টাইম টু টাইম সব কিছু করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় একটু চাপ থাকে। তো এর জন্য অনেক সময় দেখা যায় আবার অনেক ধরনের কাজ করতেও ইচ্ছা করে না। এইভাবে করে আমি যখনই সময় পাই প্রতিদিন ফার্নিচারগুলোকে একটু মোছামুছি করে নেওয়ার চেষ্টা করি। আমার বাচ্চা সব কিছুতে হাত দেয়, আবার সেই হাত মুখে দেয়। তো এর জন্য আমি মানে ধুলাবালুটা একটু কম জমতে দেই সব কিছুতে। প্রতিদিনেরটা একটু সময় নিয়ে মোছামুছি করার চেষ্টা করি। আর এই হচ্ছে আমার বেডরুমটাকে আমি গুছিয়ে নিলাম। অনেক ছোট, এর জন্য বেশি ফার্নিচার রাখা যায়নি। এরপরে আমি রান্নাবান্নার কাজে চলে আসলাম। এখানে আমি দুন্দুল নামিয়ে নিয়েছি। আজকে দুন্দুল ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর একটু মুরগির মাংস রান্না করব। আমি কিন্তু শুধু একটা রুম গুছিয়ে রান্নাবান্নার কাজে চলে আসছি। ডাইনিং রুম, তারপর আরেকটা রুম রয়েছে, তা কিন্তু গোছানো হয়নি। অন্য আরেকটা রুমের অবস্থা খুবই খারাপ। ওইখানে বসে আমার ছেলে খেলাধুলা করতেছে। তো যখন ও খেলাধুলা করে তখন রুমের যে কী অবস্থা থাকে তা আর বলার কোনো ভাষা নেই। তো যাই হোক, ও খেলাধুলা করতেছে, এই ফাঁকে কিন্তু আমি রান্নাবান্না সেরে নিব। এখানে মুরগির মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি একদম। আর দুন্দুল হচ্ছে আমি কখনো
কখনো কাটার পরে আর ধুই না, আগে ধুয়ে তারপরে হচ্ছে কেটে নেই। দুন্দুল থেকে কিন্তু এমনিতে অনেক পানি বের হয়, তো এর জন্য আর কাটার পরে আমি কখনো এটা ধুই না। তো সব কিছু রেডি করে নেওয়ার পরে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিব। আগে হচ্ছে আমি রান্না করব, এরপরে আমি অন্য 2 রুম গুছিয়ে আমার ছেলেকে গোসল করিয়ে নেব, আবার ওকে খাওয়ানোর সময় হয়ে যাবে। তো এর জন্য কিন্তু আমি দেখা যায় অনেক সময় অনেক কাজ ফেলে রেখে আগে আমি রান্নাবান্নাটা সেরে নিই, যেহেতু ওর বাবা বাসায় থাকে, সময় মতো দুপুরে খেতে দিতে হবে। এভাবে কিন্তু একটার পর একটা কাজ করতে করতে কিভাবে যে দিন পার হয়ে যায় টেরও পাই না। এমনকি রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কাজ করতে হয়। তো যাই হোক, আমি দুন্দুল ভাজি করার জন্য আগে পেঁয়াজ আর রসুন একটুখানি বেরেস্তার মতো ভেজে নিয়েছি। এইভাবে দুন্দুল ভাজি করাটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। লাল লাল করে আগে পেঁয়াজগুলোকে ভেজে উঠিয়ে রেখে এরপরে দুন্দুলগুলো দিয়ে তেলের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। আর দুন্দুল থেকে কিন্তু অনেক পানি বের হয়, পানিটা যখন শুকিয়ে আসবে এ পর্যায়ে কিন্তু আবার এই ভাজা পেঁয়াজ রসুনগুলো অ্যাড করে দিতে হবে, তাহলে অনেক সুন্দর স্ট্রং একটা বাগারের ঘ্রাণ আসবে। তো দুন্দুল আজকে আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, এর জন্য আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে একটু ভেজে নিব। এরপরে হচ্ছে আমি দুন্দুলগুলোকে দিয়ে দিব। আমার শাশুড়ি মা এভাবে করে রান্না করে আমাকে খাইয়েছিল এবার, তো দেখলাম অনেক বেশি ভালো লাগে, বাগারের গ্রানটা আমার বেশি ভালো লাগে, তো এর জন্য এইভাবে রান্না করলেই একটু খেতে বেশি ভালো লাগে আমার কাছে। তো আজকে আমি ট্রাই করলাম, এই প্রথমবার এইভাবে করে আমি কখনো রান্না করিনি যদিও, তবে জানতাম যে তারা এভাবে করেই রান্না করে। তো এবার আমি খুব ভালোভাবে দেখে শিখে আসছি। শুধু এটাই না যে দুন্দুল ভাজি তাই না, সব ধরনের ভাজি রান্না সর্বশেষ তারা একটা বাগার অ্যাড করে লাস্টে, তো ওইটার জন্য না তরকারিটা খেতে বেশি ভালো লাগে। আর এই তো এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, একটু বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দুন্দুল একটু মিষ্টি মিষ্টি লাগে বলে একটু বেশি ঝাল ঝাল দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। যদিও আমি অনেক বেশি ঝাল খেতে পারি, তারপরও কাঁচা ঝাল যেহেতু দিলে আর তেমন সমস্যা হবে না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি ঢেকে দিব, আর ঢেকে দিলেই কিন্তু এটা থেকে অনেক পানি বের হয়ে আসবে, এক্সট্রা আর কোনো পানি দেয়া লাগবে না। আর এরপরে আমি মুরগির মাংসটাকে বসিয়ে দিব। আমি কিন্তু সাথে সাথে যে সব কাজ গুছিয়ে রান্না করতে পারি তা কিন্তু না, আমি দেখা যায় রান্নার জন্য প্রিপারেশন নিয়েও অনেক সময় রান্না করতে পারি না, অনেক পরে রান্না করি। আমার ছেলে অনেক বেশি ডিস্টার্ব করে, রান্নাঘরে আসলে দেখা যায় ও আমার হাত ধরে টেনে নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চুলা বন্ধ করে দিয়েও আমাকে মাঝে মধ্যে যেতে হয়। বাচ্চা মানুষ, বাসায় যেহেতু আর তেমন কেউই নেই, ওর তো খেলাধুলারও তেমন কোনো সঙ্গী নেই, তাই সবসময় আমাকে ওর পাশে পাশেই থাকতে হয়। তো যাই হোক, সুযোগ খুঁজি শুধু কাজ করার জন্য, যখনই একটু সুযোগ পাই তখনই কাজ করতে চলে আসি। সময় তো অনেক থাকে, দেখা যায় সুযোগ থাকে না, ওর পাশে বসে ওর সাথে একটু মাঝে মধ্যে খেলাধুলাও করতে হয়, ওকে একটু সময়ও কিন্তু দিতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় কাজের জন্য কিন্তু আর সময় পাই না, এমনি সময় থাকলেও কাজের জন্য আর কি সময়টা খুবই কম পাই। তো যাই হোক, মুরগি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটাকে আগে ভেজে নিয়েছি, এরপরে হচ্ছে কিন্তু আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, আর এরপর আদা রসুন বাটা কিন্তু আমি একটু পরে দিই। আদা রসুন বাটা দিলে দেখা যায় কি একদম চারদিকে ছিটে একাকার হয়ে যায়, তো এই জন্য আমি আদা রসুন বাটা একটু পরে দিয়ে তারপর সাথে সাথে পানি দিয়ে দিই। এক্ষেত্রে কিন্তু আর আদা রসুন বাটা তেল ছেটার আর তেমন সম্ভাবনা থাকে না। আর এইদিকে দেখেন দুন্দুল থেকে কত পানি বের হয়েছে। এরপরে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এমনিই রান্না করে নেব। আর ওইদিকে মাংসের জন্য মশলাটাকেও আমি কষাতে থাকবো। দুন্দুল থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, আর এই পানিতেই দুন্দুলগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এর জন্য কিন্তু আমি দুন্দুলগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেন গলে না যায়, দুন্দুল থেকে অনেক বেশি পানি বের হয়। আর এই তো এদিকে হচ্ছে আমি চিকেনগুলোকে দিয়ে কষিয়ে নেব খুব ভালোভাবে। চিকেনগুলোকে আমি 2-3 বার একটু একটু করে পানি দিয়ে তারপরে কষিয়ে নেই, কারণ যত বেশি কষানো হয় তত বেশি ভালো হয়। আর এইদিকে দেখতেই পাচ্ছেন আমার চিকেন মানে কষানোর আগেই কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু গুঁড়ো মরিচের সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে নেই, এর জন্য মরিচের মানে কালারটা সুন্দর আসবে, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ঝাল হবে না। আমি নিজে অনেক বেশি ঝাল খেতে পারি না, আর তাছাড়া আমাদের তরকারি দিয়েই কিন্তু আমার ছেলেকে ভাত খাওয়াই, তো এর জন্য অনেক বেশি ঝাল দিয়ে তরকারি রান্না করা হয় না। তো যাই হোক, এখন হচ্ছে আমি চিকেনগুলোকে একটু কষিয়ে নেব, একবার একটু কষিয়ে নেব। এরপরে হচ্ছে আমি আবার আলু দিয়ে দিব কিছু। আলু আমার নিজেরও অনেক বেশি পছন্দ, আবার আমার ছেলেকেও কিন্তু খাওয়াতে হয়, তো এই জন্য একটু আলু না দিলেই নয়। আমি যে কোনো তরকারি রান্না করতে গেলে প্রতিদিন একটু না একটু আলু দেওয়ার চেষ্টা করি, ওকে তো ভাত খাওয়াতে হবে এর জন্য। আর এখন আমি আরও একটু পানি দিয়ে আবারও একটু চিকেনটাকে কষিয়ে নেব।
আর এই তো এদিকে কিন্তু আমার ভাজি প্রায় কমপ্লিট। আর এখন হচ্ছে আমি সেই আগে থেকে রেডি করে রাখা বাগার দিয়ে দিব। এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি শুধু। আর এই বাগারটার কারণে কিন্তু ভাজিটা খেতে বেশ ভালো হয়। আর দেখতে পাচ্ছেন বাগারটা দেওয়ার পরে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হয়েছে। এই পেঁয়াজটা এখন গলে যাবে না। আমি যেভাবে রান্না করতাম দেখা যায় আগে একটু পেঁয়াজ ভেজে এর মধ্যে দুন্দুল দিয়ে নেড়ে চেড়ে আর কি সিদ্ধ হলে উঠিয়ে নিতাম। তো ওইভাবে ভাজি করার থেকে দেখি এইভাবে বেশি ভালো লাগে। বাগারের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। যারা বাগারের ফ্লেভার পছন্দ করে তারা এভাবে কিন্তু রান্না করতে পারে। আমি যে অনেক বেশি ভালো রান্না করি তা কিন্তু না, আমি কিন্তু তেমন রান্না করতে পারি না। যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে আমি রান্নাঘরটাকেও গুছিয়ে নেব। এভাবেই কিন্তু একটার পর একটা কাজ করতে করতে সারা দিন পার হয়ে যায়। এর ফাঁকে ফাঁকে শুধু একটু খাওয়া, গোসল, নামাজ এটা তো করতেই হবে, না করলেই নয়। তো এই তো আমি হচ্ছে এখন ঝোল দিয়ে দেব। ঝোলের পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি, আবার একটু ঝোল ঝোলও রাখবো, কারণ ওর বাবা একদম ভুনা তরকারি দিয়ে ভাত খেতে পারে না, তার একটু ঝোল দরকার হয়। আর এরপরে হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়োটা দিলে আমার কাছে যে কোনো মাংসই খেতে বেশি ভালো লাগে, তো এর জন্য আমি কিন্তু একটু বেশি করেই ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে একটু লবণও দিয়ে দিয়েছে, মনে হচ্ছিলো একটু লবণের পরিমাণটা কম হয়েছে। রান্নাটা কমপ্লিট হওয়ার পরে না আমার একটু টেনশনটা কমে যায়, কারণ ওর বাবা যেহেতু বাসায় থাকে তাকে তো অবশ্যই দুপুরে খাবারটা একটু সময় মতো দিতে হবে। এরপরে আমার আর যত কাজ আছে এগুলোকে করে নেব। তো আজকের মতো এতটুকুই ছিল। আমার ভিডিওতে কাজের মধ্যে কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো সাজেশন দেওয়ার দরকার হয়, কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।